ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা প্রতিদিন কিছু না কিছু নতুন খবর নিয়ে আসি। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এমন একজন সফল ব্যক্তি যে এক নয় দুই নয় এরকম অনেকগুলো চাকরি লাগিয়েছে। তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে গত শুক্রবার যে রেজাল্ট বেরিয়েছে সেখানে একটা সিটের মধ্যে আদ্যাপীঠ পলিটেকনিক কলেজে লেকচারার সিট। দেবব্রত সিনহা, আমরা তার সঙ্গে আমাদের ফ্যাকাল্টিদেরকেও এখানে আহ্বান করছি। তার সঙ্গে আমরা আমাদের মত বিনিময় করব এবং সে কিভাবে সাফল্যের জায়গায় পৌঁছালো। আমাদের কথা নয়, আমাদের কথা তো ডেলি তোমরা শোনো, আমরা আজকে তার কাছ থেকে জেনে নেব। প্রথমে আমি দেবব্রতকে অনুরোধ করবো যে তুমি তোমার এই কঠিন জীবন সংগ্রাম, এই দেবব্রত কিন্তু এরকম সোনার চামচ মুখে দিয়ে জন্মায়নি। এ কিন্তু নিজের টিউশন পড়িয়ে আবার নিজের প্রিপারেশন নেয়। আবারও বলছি, আমরা যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছি বা কোনো রকম বাড়ি থেকে বুঝে দিচ্ছে পকেটে চলে আসছি, অর্ধেক পয়সা উড়িয়ে ফেলছি, এরকম ব্যাপার কিন্তু নয়। এ কিন্তু জীবনে একটা কঠিন সংগ্রামের মধ্য দিয়েই লড়াই করে আজকে চরম সাফল্যের জায়গায় পৌঁছেছে। এই দেবব্রত আমাদের কাছে পেল না। আমরা কথায় কথা আমি সব বলে থাকি যে তোমাদের মোটিভেশন করার জন্য যে একটা সিট বলি না, কম সিট হয়তো কিছু তো বলা থাকে না। আমার কম সিটে কি বলি যে তোমার হবে না, ওই বলতে পারবো কি তোমার হবে না, ওই ফর্ম ফিল আপ করে আমি কম সিট মানে একটা তো আছে, একটা তোমার জন্য বলি না, অনেকে বলি আমি। তা সেটাই দেখা যাচ্ছে সত্য হয়ে গেছে, বলতে বলতে গিয়ে সত্য হয়ে গেছে। দেবব্রতের কাছ থেকে আমরা শুনবো যে ওর জীবন সংগ্রামটা কেমন, কতটা কঠিন ছিল, আর বৈশিষ্ট্য ইংরেজ কিভাবে হেল্প করেছিল, এবং তোমাদেরকে অ্যাডভাইস করে যাবে যে তোমরা কিভাবে এই রাস্তায় চলো। দেবব্রত, তোমার কঠিন জীবন সংগ্রামটা একটু ছোট করে এদের কাছে ব্যক্ত করো যাতে এরা উৎসাহিত হয়। একটু কাছাকাছি। সর্বপ্রথম আমি আমার স্বনামধন্য স্যারদেরকে আমার নিজের প্রণাম জানিয়ে আমি আমার সম্পর্কে বলার চেষ্টা করছি। আমার মাধ্যমিক ছিল 2012 সালে, তারপর ছিল উচ্চ মাধ্যমিক 2014 সালে। নর্মালি যেরকম ভাবে পাস করে সেরকম ভাবে পাস করেছিলাম। তারপর আমার নর্মাল আইটিআই, আমি 2014 থেকে 2016 আমি আইটিআই করেছি। তারপর 2016 থেকে 2019 আমার ডিপ্লোমা করা, 2019 থেকে 2022 হচ্ছে বিটেক করা। যেটা 4 বছরে লাগে সেটা আমার 8 বছর লেগে গেছে। ডিপ্লোমাতে একটা সাফল্যের নজির গড়েছিল, সেটা একটু জেনে নিতে যাচ্ছি। ডিপ্লোমায় আমি ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়েছিলাম এবং আমার এত পড়াশোনার পেছনে মেন যে কান্ডারি ছিল, সর্বপ্রথম আমার ঠাকুমা স্বামীজিকে প্রণাম জানাই। ওনারা যদি না থাকতো, মানে ওনাদের আদর্শ অনুসারে চলেই আমি আজকে এই জায়গায় এসেছি এবং ভবিষ্যতেও আশা করি আরো অন্য জায়গায় যেতে পারবো। এবার তারপর আসি প্রিপারেশন জার্নি। যখন আমি ডিপ্লোমা কমপ্লিট করি, ডিপ্লোমা কমপ্লিট করার পর হয়েছিলাম সরকারি চাকরি করবো 2019 সালে। তখন নর্মালি স্যারেরা তো বললেন আমি ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়েছিলাম, ভেবেছিলাম প্রচুর কিছু করে ফেলেছি, প্রচুর বুক চওড়া ছিল। তা ফার্স্ট যখন পরীক্ষা দিই, মানে আমার ল্যাগের উপরে অবস্থা হয়ে গেছিল। মানে বুঝতে পারিনি যে মানে এত পড়াশোনা করার পরেও ডিপ্লোমাতে যথেষ্ট ভালো পড়াশোনা করেছিলাম যে এইরকম অবস্থা কম্পিটিটিভ এক্সামে হতে পারে। যাচ্ছে তো এই অবস্থা, নিজের কাছে মুখ দেখাতে পারিনি, মানে যতটা কনফিডেন্স ছিল সব ভেঙে ধরে চুরমার হয়ে গেছিল। তখন ভেবেছিলাম যে এ মনে হয় হবে না। তারপর সর্বপ্রথম মা বলতো পারবি না কেন, সবাই পারছে তুই পারবি না কেন। মানে এই যে সাপোর্টটা কিন্তু খুব দরকার। এই সত্যি মা যখন বলছে পারবো না কেন, তারপর দেখি আবার উঠলাম, আবার উঠে দিলাম, আবার ফেলিওর হলো। মানে পরপর দুটো এক্সাম এমনভাবে ফেলিওর হয়েছিলাম, মানে কখনো ভাবিনি যে 4-5 বছর পর আমি যে এরকম একটা অ্যাচিভমেন্টের দোরগোড়ায় পৌঁছাবো। তখন আবার মন ভাঙি, বাট আমি হাল কিন্তু ছাড়িনি। তারপর বিটেক করা স্টার্ট হলো 2019 থেকে 2022, বিটেক কমপ্লিট করলাম পুরো করোনার ব্যাচে বিটেক কমপ্লিট হলো। বিটেক কমপ্লিট করার পর তারপর ভাবলাম এবার আর কোনো ঝামেলা নেই, একদিকে পুরো ফোকাস করবো যে আমাকে গভর্নমেন্ট জব কিন্তু মানতেই হবে। 2022 পর প্রিপারেশন স্টার্ট হলো, এসএসসি দিলাম। এসএসসি দেওয়ার পর প্রিলিমস ক্লিয়ার হলো, তখন আমাদের পিএসসি বেরিয়ে গেল। পিএসসি দেওয়ার পর তো মানুষ যথারীতি মনে হয় যে আর বাইরে যাবো না, মানে আমাদের মন যেটা চায় কম খেটে বেশি কিছু পেয়ে যাবো। এসএসসি যে প্রিলিমস হলো, মেন্স কিন্তু হয়নি, তখন মেইন টার্গেট ছিল পিএসসি। সেই করতে করতে পিএসসি রিটেন্স পরীক্ষা ক্লিয়ার হয়েছিল। তারপর যেটা বেরোলো আমাদের আরআরবি বেরিয়েছিল, আরআরবি একটু প্রিলিমস ক্লিয়ার হয়েছিল। তখন দেখলাম পিএসসি যত ভালো হয়েছে তাহলে আরআরবি কিন্তু আর সিবিটি 1 ক্লিয়ার করে সিবিটি 2 দেবো।
আর যেহেতু একটা ক্লিয়ার একজন কত চাকরি করবো, তার মধ্যেই আদ্যাপীঠের নোটিফিকেশনটা বেরোয়। আদ্যাপীঠ এবং শিল্পপীঠ একই সাথে বেরিয়েছিল এবং যেখানে পোস্ট ছিল একটাই, মেন খেলা চালু হয়। কারণ আমি জানতাম পিএসসিটা আমার ক্লিয়ার হয়ে যাবে, তো তখন আর আমাদের স্যারদের সাথে যুক্ত হয়েছে পিএসসি ইন্টারভিউ। তারপর আমি স্যারদের পোস্টের ব্যাপারে পরে আসছি, মানে এই বলে শেষ করা যাবে না। তারপর তোমার যখন আদ্যাপীঠের একটা ভ্যাকেন্সি বেরোলো, তখন অলরেডি পোস্টের সমস্ত স্যারদের সাথে আমার পরিচিতি হয়ে আছে। একটা মাত্র ভ্যাকেন্সি, ভয় লেগেছিল যে একটা মাত্র ভ্যাকেন্সি লেকচারের পোস্টে কিছু করা যাবে। পরীক্ষা দিতে গেলাম, রিটেন পরীক্ষা যথারীতি দিলাম। 40টা নাম্বার পরীক্ষা হয়েছিল, 40টা নাম্বারের পরীক্ষা হয়, সেখানে 37টা কোশ্চেন অ্যাটেন্ড করে এসেছিলাম। পরীক্ষা দিয়ে এসে স্যারের সাথে বসলাম যে স্যার এই ভুল করেছি। তখন দেখলাম একটা মাত্র ভুল হতে পারে, আর ভুল হবে না। তখন ভাবলাম যে তাহলে রিটেনে আমার নাম কোয়ালিফাই হতে পারে। তারপর যখন ফাইনাল রেজাল্ট বেরোলো, 15 জনের রেজাল্ট বেরিয়েছিল, সেখান থেকে দেখলাম আমার নাম এসেছে। যখনই আমার নাম বেরিয়ে গেছিল তখন ভেবেছিলাম না আর আমি ছাড়বো না। একটা পোস্ট আমার প্রথমে ভয় লেগেছিল যে না কি হবে না, আর রিটেনে যখন নাম উঠে গেলে না এবার আমার কাছে ছাড়া যাবে না। সেলফ কনফিডেন্স, এটা কিন্তু সবার কাছে মাথায় রাখতে হবে। আমি বাইরে কাউকে প্রকাশ করি যে আমি পারবো না, নিজের মধ্যে একটা আগুন জ্বলছে যে কাছে পেলেই তুলিয়ে ছাই করে দেবো। এই আগুনটা যদি জ্বালাতে পারো তাহলে কিছু করার নেই। তারপর স্যারের সাথে ডিসকাশন করলাম। মানে সব থেকে ব্যাপার হচ্ছে আমাদের কাউকে গুরু হিসেবে কিন্তু মানতে হবে, কাউকে একটা বিশ্বাস করতে হবে। যেখানে যাওয়া কোনো বিশ্বাসের কিন্তু অন্য কিছু জিনিস নেই। বিশ্বাস যদি না করো তাহলে কিন্তু কিছু হবে না। তারপর স্যারের সাথে গাইড দিলাম, সন্দীপ স্যারের সাথে মানে কতভাবে সেই এটুলির মধ্যে জড়িয়েছিলাম। স্যার এটা হচ্ছে, এটা করবো, এটা হচ্ছে, এটা। স্যার আমাকে যেরকম গাইডেন্স দিয়েছে, মানে এক চুল কিন্তু আমি এদিক ওদিক হইনি। মানে স্যারকে আমি এত বিশ্বাস করেছিলাম, মানে আজকে যে জায়গায় দাঁড়িয়েছি স্যার আজকে কিন্তু ওই জায়গায় কখনই যেতে পারতাম না। আমাকে অনেক গাইড দিয়েছে, আমি তাদেরকে বলিনি যে স্যার আমাকে বলছে এই তুই এটা করিস না, ওইটা কর, সেটা কর। বাট আমি কিন্তু স্যারের কথাতেই অনড় রেখেছিলাম। স্যার বলেছে, স্যার নিশ্চয়ই কোনো খারাপের জন্য বলবেন। স্যারের তো আমি শত্রু নয়, স্যারের আমি কম্পিটিটর নয়। স্যার একটা মানুষ তখনই হতে পারে যে তখন নিঃস্বার্থভাবে সবাইকে সব কিছু দিতে পারে, তার কোনো স্টুডেন্টের সাথে কোনো শত্রুতা থাকবে না। সেই নিয়ে স্যারের মত অনুসারে ক্লাসরুম ডেমনস্ট্রেশন ক্লাস করেছিলাম, সেখানে 15 জন থেকে 5 জন পাস করেছিল। স্যার যা বলেছিল মানে একদম স্যারকে ইনফর্ম করা, স্যার এই করেছি, সেখান থেকে পাস করলাম। তারপর ফাইনাল ইন্টারভিউ ছিল 5 জনের, এবং সেখানেও একজন খুব মানে সবাই খুব ভালো, যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাস আউট, আমি নর্মাল একটা কলেজ থেকে পাস আউট ছিলাম। খুব ভয় পেয়ে গেছিলাম, স্যারই মনে ক্ষমতা জুগিয়েছিল যে ভয় পেয়ে যাচ্ছিলাম, আর তুমি দাও না, নিজের বেস্টটা দাও না। এবং স্যার এখানেও স্যার যেমন বলেছে সেরকম ভাবি, আজ যেমন এত আনন্দ লাগেই কারণ একটা মাত্র পোস্ট ঠিক আছে, বাট স্যারের আমি বিশ্বাসটা আমি রাখতে পেরেছি। স্যার কিন্তু আমার সবসময় মানে এখানে যে কজন স্যার দাঁড়িয়ে আছে, অনুজীবন স্যার, এই স্যার, সবাই যখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডিপ্রেশন নিলাম এর দ্বারা হবে। আমি জানি না কেন আমাকে দেখে বলতো, আমি মানে সবসময় চাইতাম যে আমার নিজের পড়াশোনাটা যাতে কন্টিনিউ করতে পারি। কি হলো কিছু ভাবতাম না, আমার নিজের কাজটা স্যারেরা যাতে এক্সপেক্ট করে সেটা আমি দিতে পারি। স্যারের তোমাদের মধ্যে থেকে ক্লাস করতাম, স্যারেরা সবসময় মনে হতো এর দ্বারাই হবে, সেইটা মনে থেকে আমি আগুনটাকে জ্বালাতাম। স্যারেরা যেহেতু ভরসাটা রেখে সেই দামটা যেন দিতে পারি, এনাদের মাথায় হেড যেন কখনো না পাঠাতে পারে। বিশেষ করে এসএস স্যার আমার উপর যা ভরসা রেখেছিলেন। তারপর 5 জনের ইন্টারভিউ হলো, স্যার যেরকম ফাইনাল ইন্টারভিউতে আমার যেরকম গাইড, আমি মানে সবসময় চাইতাম যে আমার নিজের পড়াশোনাটা যাতে কন্টিনিউ করতে পারি। কি হলো কিছু ভাবতাম না, আমার নিজের কাজটা স্যারেরা যাতে এক্সপেক্ট করে সেটা আমি দিতে পারি। স্যারের তোমাদের মধ্যে আমি ক্লাস করতাম, স্যারেরা সবসময় মনে হতো এর দ্বারাই হবে, সেইটা মনে থেকে আমি আগুনটাকে জ্বালাতাম। স্যারেরা যেহেতু ভরসাটা রেখে সেই দামটা যেন দিতে পারি, এনাদের মাথায় হেড যেন কখনো না পাঠাতে পারে। বিশেষ করে এসএস স্যার আমার উপর যা ভরসা রেখেছিলেন। তারপর 5 জনের ইন্টারভিউ হলো, স্যার যেরকম ফাইনাল ইন্টারভিউতে আমার যেরকম গাইড করেছিলেন, তুমি এইগুলো করো, এইগুলো করো না, এগুলো পুরো সেম করেছি। সেম করে তারপর ফাইনাল যখন রেজাল্ট বেরোলো, যখন নামটা এলো, মানে সত্যি আমি চাকরিটা পেয়ে যখন আমি খুশি, তার থেকে বেশি খুশি আমি স্যারের মর্যাদাটা রাখতে পেরেছি। একটা স্যার হয়ে তখনই মানে গর্ব ফিল করে যখন তার স্টুডেন্ট সাকসেসটা পায়। সে আর কিন্তু কিছুই চায় না স্টুডেন্টের কাছ থেকে, সে চায় যেন আমি যার জন্য বলছি সেই জন্য আলটিমেট সাকসেসটা পায়। আর আমাদের ভুল কি হয়ে যায়, আমরা তাকেই বিশ্বাস করতে পারি না। তখন পাশ থেকে যখন কেউ কিছু বলে দেয়, ওই স্যারেটা বলো, স্যারেটা ঠিক বলেছে, তো বন্ধুটাই, এটা কিন্তু না। আমাকে এরকম প্রচুর জন বলেছে, কারণ আমি কখনো সেটা করিনি, স্যারের প্রতি বিশ্বাস রেখে সেই সাকসেস এসেছি। এবার আসি, আমার তো সাকসেসটা বললাম, এবার আসি বসের ব্যাপার। বসের সাথে আমার যুক্ত হচ্ছে আমার পিএসসি রিটেন কোয়ালিফাই করার পর। রিটেনে যখন হয়ে গেছে, রিটেন কমপ্লিট হয়ে গেছে, রিটেনে ভালো মার্কস ছিল,
এবং ভালো মার্কস পাওয়ার পরও আমি কিন্তু থেমে থাকি, নিজেকে জেদ ধরতে হবে যে আমি শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে যাবো যতক্ষণ না তোমার সাকসেস আসছে। এবারে পিএসসিতে এমন অনেক হয়েছে 170 পেয়ে কিন্তু চাকরি পায়নি। তার আমার 2-3 জনের সাথে যোগাযোগ হয়েছিল, তাদের আমি দেখেছিলাম যে ওদের সেলফ কনফিডেন্স প্রচুর ছিল, 170 পেয়ে গেছে চাকরি পেয়ে যাবে। আমি অনেক বলছিলাম যে বসে ইন্টারভিউ করতে হবে, এই ইন্টারভিউ করতে কি হবে, ও হয়ে যাবে অসুবিধা, একদম না, ভেঙে চলে চুমা থাকে, চাকরি পায়নি। তারপর এখানে বসের সাথে যুক্ত হয়, প্রথম আমার বসে তখন এইখানে না ওই বিল্ডিং দুটো ক্লাস করে এখানে ইন্টারভিউ হলো, মানে এখানে মানে এত স্যারেরা পোলাইট। আমি আরো অনেক কোচিং সেন্টারের সাথে ডিরেক্টলি ইন্টারভিউ যুক্ত আছি বা ছিলাম, বাট এইখানকার স্যারেদের মতো কোথাও হামবে কিন্তু কাউকে দেখতে পাই। মানে এটা আমি এই কারণেই এখানে স্যারদের এত ভালোবাসি। একটা তো অনেক রকম স্যার আছে, সব স্যারেরা মিলে ক্লাস করায়, এবং স্যারেরা এত যে হামবে স্টুডেন্টদের জন্য ভাবে, কোথাও না। তুমি অন্য কোথাও যাও, এত কোথাও পাবে না। শুধু টাকা দাও, নোট নাও, টাকা দাও, ক্লাস করো, মক টেস্ট দাও, গল্প শেষ। তোমার সাথে কথাই বলবে না, তুমি কথা বলতে যাও, ব্যস্ত আছে, পরে ফোন করো, ফোন তোমার ধরবেই না। বাট এখানে দেখো কোনোদিন সেটা হবে। সেই কারণে এই বসকে খুব মানে মনে প্রাণে ভালোবাসি, এবং স্যারদের আমার মানে ভেতর থেকে প্রণাম জানাই, মানে কিছু বলার নেই। আর এটাই বলবো যে তোমরা সবাই নিজেদের সেলফ কনফিডেন্সকে হারিও না। সব থেকে বড় জিনিস হচ্ছে সেলফ কনফিডেন্স, যে আমি পারবো। এই যে আমি প্রথমেই বললাম, আমার কিন্তু গুরু হচ্ছে ঠাকুরমা স্বামী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা এবং স্বামী বিবেকানন্দ। ওনাদের যে বাণী মানে কোনোদিন শেষ হবে না, শেষ হবে না। যে কখনো ফলের আশা করো না, কর্ম করে, এটা গীতাতেও লেখা আছে। আমরা কি করি, আমরা কম কাজ করে অল্প ফলের আশা করি, বাট ওটা করলে হবে না। এবং শেষ বিন্দু পর্যন্ত যতক্ষণ আমি টার্গেটে পৌঁছাচ্ছি ততক্ষণ কিন্তু তোমায় করতে হবে। এইগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে। আমরা কি আমরা এই একটুখানি কাজ করি হয়ে যাবে, ওটা হবে না, সেই দিন নয়। তোমাকে স্মার্ট ওয়ার্কও করতে হবে, হার্ড ওয়ার্কও করতে হবে। এবং এই যে 4 বছরের জার্নি, আমি 3টে বছর দুর্গা ঠাকুরের মুখ দেখি, 2022, 23, 24। আমি একটু আগে বলছিলাম একটা মহল্লা তো অনেক কর্মী আছে, আমি মহল্লা থেকে মানুষ আসবে না, হয়তো কারো খারাপ লাগতে পারে, কিন্তু আজকের দিনে যে ক্লাসটা তো বিস্কুল যারা আসছে বিস্কুল মহল্লা প্রতি বছরই আছে। এমনও দিন আছে আমি ঈদের বকরিদের বেলঘাট এসে কাটিয়েছি, হয়তো পিসির বাড়ি সোনার করেছি বাড়িগুলোর জন্য। এগুলো এখন মনে আছে, খুব মনে আছে। কষ্ট করছি, প্রচুর কষ্ট যদি হয় জানলে পড়াশোনা করছে, সিম্পল আছে তোমার পড়াশোনা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। এই দেবব্রতর কথা সূত্র ধরেই বলি, আমাদের সামনে আছে কি কেএমসি পরীক্ষা। একটা কথা কি লক্ষ্য, ও লক্ষ্য স্থির করেছিল। তোমরা কি লক্ষ্য স্থির করেছো যে আমাকে এই কেএমসিটা পেতেই হবে? একটা কথা তোমরা ভালো করে জানবে, সেন্টারটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু সার্কেল হতে পারে না। সেন্টার কি? দ্যাট ইজ দ্য এক্সাম। আর ইউ ফিক্সড ইওর সেন্টার। আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে তোমাদের লক্ষ্যটাই আমি স্থির হয়েছে এরকম দেখতে পাচ্ছি না। তাই আগে কেন্দ্র তৈরি করো, তারপর তো তুমি তোমার জীবন বৃত্তটা রচনা করবে। ও যখন আমাদের কথা বললো যে বলে আসবে, আমিও জানি না সত্যি কথা, ওর সামনে বলা উচিত নয়, শব্দবেশ নিচ্ছে। আমাদের স্টুডেন্টগুলো কিন্তু অন্যরকম আমি দেখেছি, তার মধ্যে সত্যি মানে আমাদের স্টুডেন্ট কোর্স থেকে যারা পাস করেছে সত্যি তাদের যে মনুষ্যত্ব বোধ সত্যি কথা। এটা আমি গত বৃহস্পতিবার কথা বলছি, আনন্দের গাড়ি আসতে আমি ইউটিউবের ভিডিও মাধ্যমে দিয়ে আর কি আমি হলদিয়ার এখানে আসানসোলটা ছাড়ি আর আনন্দ বিহার উইকলিতে 11:30 সেরকম কি মনে হলো, একটা মনে না এই গত বৃহস্পতি আগে আর ঠিক আছে তোরা খাটা করে তোরা ব্রেক পেয়েছিল যে আমি বিবিসি দিতে আছি, মানে ব্রেকফাস্ট সার্টিফিকেট না হলে গাড়ি যাবে না, যেটা আমাকে ফি দিতে হবে। আমি গেছি, গাড়ি খুলেছে, ড্রাইভার আছে, স্যার স্যার আপনি মানে স্যার আমি পড়তাম একদম মানে মন থেকে একদম মানে ও আমাকে জানে না যে আমি এখানে ভিড় দিয়ে আমি তো অফিসে থাকি, তো বিজনেস স্টাফরা দিয়ে দেয়, ও জানে না যে রহমান স্যার এখানে হয়তো আমি গেছি, ও তো না বলতেও তো পারবো, আমি তো চিনি না, না বলতে পারবো এরকম ভালোবাসা। আমি গত ইলেকশনে মাস্টার ট্রেনার ছিলাম, ইলেকশনে যারা ওই জব ক্রিয়েটিভ অফিসার যায় মাস্টার ট্রেনার ছিলাম, তারপর ভিডিও স্যার এবং হাওড়া ডিস্ট্রিক্টের পুরস্কারও দিয়েছিল। যাই হোক তারা গিয়েছি, হঠাৎ করে দেখি ভিডিওর সামনে একটা ছেলে হঠাৎ করে প্রমাণ করতে, আমিও তো চমকে গেছি। সেও পুরো একদিন পোস্ট থেকে পড়েছিল, তো জয়েন্ট ভিডিও দেখা দেখো, আপনাকে কি ব্যাপার
স্যার বললো স্যার আমি ওখানে বসে পড়তাম, এখন আমি ওখানকার নির্মাণ সাহেবের সঙ্গে ভিডিও জানবি এদের রিলেশন আছে। তাহলে এগুলো অপ্রত্যাশিত, আমাদের কিন্তু হিসাবে খাতায় ওর নামটা লেখা নেই। তারপর এখন কিন্তু যোগাযোগ আছে। আমাদের ক্ষেত্রে যদি কিছু ওই এনার্জি এমজি এনার্জি এগুলো তো ওই ডিপার্টমেন্টে বেশি চালায়, আমার কিছু যদি সন্দেহ হয় আমি ওকে ফোন করে এটা বলতে কি হয়েছে। তাহলে এভাবেই কিন্তু বেঁচে থাকা যায়। সেই জন্য তোমাদের সবার কাছে অনুরোধ, সত্যি কথা বলতে কি তোমাদেরকে যে বলি এত বকি হোমওয়ার্ক করে এনেছিস কোনো ডিক্লেয়ার করো, এই যে ছেলেটাকে তোমরা দেখছি কোনোদিন আনিনি বা স্যার নেই করা হয়নি এই কথাটা শুনিনি। সেটা ও কথাটা স্বীকার করে যা বলা হয়েছে একদম অক্ষরে অক্ষরে সেটাকে করে নিল। এবং যদি কোনো কারণে হয় সেটা আগে থেকে করতো স্যার এই সপ্তাহে এটা হয়নি স্যার, অক্ষরে অক্ষরে প্রতিটা দিনের হোমওয়ার্ক। আসলে সাফল্য কিন্তু একবারে মানে সিঁড়ি ভাঙা অঙ্কের মতো, ওই মই দিয়ে স্বর্গে পৌঁছানোর মতো। তুমি উড়ে গিয়ে স্বর্গে পৌঁছাতে পারো। তোমাদের মই দিয়ে যেতে তোমাদের যদি কোনো তোমাদের অন্তিম পর্যায়ে অনেক স্টুডেন্ট আছে প্রিপারেশন হয়েছে কিছু নাম্বারের জন্য কাটার যে মিলিয়ে আসতে নাই দুর্ভাগ্যবশত ওরা অনেক পরীক্ষায় কেটে গেছে, তিনি একসাথে ক্লাস পাস করেছিল। তোমাদের যদি কিছু থাকে জিজ্ঞেস করা থাকে থ্যাংক ইউ জিজ্ঞেস করতে হবে। আর ভাবো যে দাদা একটা করছে এই হল চাকরি পেয়েছিল। হ্যাঁ কি হ্যাঁ বলো মানে কোন বইয়ে আমি মেবি পড়ব, মানে এটা আমি জানতে চাইছি কোশ্চেনটা জিনিসটা আছে তো মানে কিসের কোশ্চেনটা? আগে তুমি কোশ্চেন কোশ্চেনটা এটা একটা বই কখনো হয় না। যেটুকু তুমি জানবে যে আমি যদি বেশি করি তো আমারই থাকবে। প্রথমে আমার একটা রেফারেন্স, এখানে আমি বসে স্টাডি মেটেরিয়াল একদম জিস্ট হিসেবে খুব বেস তৈরি করে দেবে। প্রথমে ওটাকে গোথ্রু করে নিলে মার্কেটে প্রচুর বই অ্যাভেলেবেল আছে, মার্কেটে প্রচুর জিনিস আছে। তুমি যত পড়বে তোমার ফার্স্ট একটা বেস ফাউন্ডেশন যখন তৈরি হয়ে গেলো তারপর আমি 2 তলা 3 তলা 4 তলা যত ইচ্ছা করতে পারি। ফাউন্ডেশন হচ্ছে একটা জিস্ট, নোটটা আমি বানিয়ে নিলাম, আমার নিজের একটা বসে নোটই যথেষ্ট ভালো, সেটা থেকে আমি একটা জিস্ট করে নিলাম। তারপর আস্তে আস্তে আমার যে কোনো টেক্সট বুক আছে যে কোনো বই আছে সেটা গোথ্রু করো। মানে এরকম কোনো স্পেসিফাই হয়ে যাবে না যে আমার এই 2টো বই পড়লেই চাকরি হয়ে যাবে, আগে হতো বাট এখনকার দিনে হবে না। আমার বাস্তব জীবনে একটা আমি ঘটনা বলি, মানে আমি তো অনেক এই প্রিপারেশন নিয়ে পার করছি। আমিও কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত ছিলাম, দাদাদের সঙ্গে যুক্ত ছিলাম, অঞ্জনদা ইলেকট্রিক্যাল দেবাশিস স্যার ছিল নোট সবচেয়ে সেরা নোট সেই নোটটা কোচিং সেন্টার যেটা বলবো সামনে রাখলে তোমার রেফারেন্স করে রাখলে রাখলে কি করে তুমি নিজে হ্যান্ড রাইটিং নোটস তৈরি করবে। এটা কখন কাজে লাগাতে পারবে? ধর সামনে টিএমসি পরীক্ষা, দুর্গাপুরে গিয়ে একটা পরীক্ষা দিতে হবে, হ্যাঁ ওখানে যাওয়ার ব্যাপার আছে, একটা কিন্তু বই নিয়ে যাওয়ার ব্যাপার নাই, সব বই নিয়ে যেতে পারবে না। সব তুমি তোমার নোটসটাকে এমনভাবে তৈরি করলে মোটামুটি ধর 50 থেকে 100 পেজের মধ্যে জিস্ট করে নিবে একদম। এইটা মনে রাখার জন্য তোমরা এখন তৈরি করো, এখনো আছে আমার কাছে, এখনো আছে, ওইটা নিয়ে আমি ক্লাস করাতে চাই। স্যার ওটা দিয়ে নোট আমি লিখে নেব, হবে না। তুমি ওই নোটটা সেরানো যখন তুমি তৈরি করবে নিজের হাতে দরকার, নিজের হাতে নোটটা ওটা তুমি তৈরি করছো মানে তোমার অর্থ পড়া হয়ে গেল। এবার তুমি তোমার জন্য যে তুমি যখন দেখবে ওটা পরীক্ষার আগে তাহলে দাও। আর কেউ কিছু তোমার আর বলো পড়াশোনা করছো বলো যদি বা তোমার কিছু জানা আছে তাহলে আমরা ওকে ছেড়ে দেবো এবং শেষ করবো। দেবাশিস বলো, এরকম খুব কম নাম্বার জন্য কিন্তু জানো সিভিল ফাইটিংটা সব বর্ডার লাইনে আছে। হ্যাঁ ব্যাপারটা কি বলতো, সর্বশেষ একটা কথা বলি, নিজেদের কাছে অনেস্ট থাকতে হবে, ঠিক আছে? এইটা সবথেকে বড় জিনিস। আমাকে সমস্ত কিছু আমি তুমি মানে তোমাদের বললে বিশ্বাস করবে কিনা জানি না, আমি 3 বছর কোনো অনুষ্ঠান বাড়িতে যাইনি, মিলে আছে সব মিলে। 3 বছর কোনো পুজো বাড়ি যাইনি, স্টিল নাও এখনো কোথাও যাইনি। আমি অনুষ্ঠান বাড়িতে আমার খাবার দাবার চলে আসে, খেতে ভালোবাসি, বাড়িতে খাবার পাঠিয়ে দেয় যে জানে এ আসবে না, আমাকে এখন সব অনুষ্ঠান বাড়ি থেকে বাদই দিয়ে দিয়েছে যে ও আসবে না, ওর খাবার নিয়ে চলে যাবে। এবার যাবে সাফল্যের শিখর, কারণ ওই গেলে একটা কোশ্চেন কি করছিস রে এখন, এই কোশ্চেনটা না বিভৎসটা হাতে লাগে, ও প্রাইভেট কি একটা অসিদ্ধ কাজ করে ফেলছে। বাট যদি বেরোতে হয়, আমার টার্গেট ছিল যদি কোনোদিন বাইরে বেরোই গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে বাইরে বেরোবো, আর যদি না বেরোতে কোনোদিন বেরোবো না। দেখা যাচ্ছে আর প্রত্যেকদিন কত রাত জানি ঘুমাইনি, মানে পড়তে পড়তে 4টে 4:30 বেজে গেছে, 5টায় ঘুমাতে গেছি, আবার 9টায় উঠেছি। আপনার ভালো তো বেঁচেছি, মানে ওই যে বললাম দেয়ালে পিঠ থেকে গেছে, নিজের মধ্যে আগুন জ্বলছে, যে আজকে পরীক্ষায় আমি করবোই। এই জেদ আর নিজের কাছে অনেস্ট থাকা, মানে চাকরিটা যদি পাই আমি পাবো, আমার অন্য কেউ বাবাকেও বলবে না, মাকেও বলবে না, স্যারকেও বলবে না,
স্যারেদের ভূমিকা কি থাকে 10%, আর তোমার ভূমিকা কত থাকবে 90%। বাট স্যারেদের ওই যে 10%, তোমার 90%টা বেশি। তুমি ওই যে 10% না মানো, তোমার 90% কোনো কাজে লাগবে না। স্যারেদের প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজের কাছে অনেস্ট থাকতে হবে এবং ডেলিটা ডেলি কাজ করে যেতে হবে এবং জেদ ধরতে হবে। এই কয়েকটা জিনিস যদি ধরতে পারো, কারো না কোনোদিন হবে। আমিও তোমাদের মতো এখানে ছিলাম একদিন, খুব মন খারাপ হতো যে কবে এই জায়গায় এসে দাঁড়াবো, বাট আমি ভাবতাম যে পারবো। আমার মধ্যে সেই ও যদি পারে আমিও পারবো। ও দুটো হাত দুটো পা একটা মাথা আছে, আমারও হাত আছে। ও পেরেছে কারণ আমি যে সময়টা ওইটাই দিন, ও সেটাই দিয়েছে।